রমজানের আচ্ছা, তো সবাই আহ, রমজানের এই সময় কষ্ট করে যুক্ত হয়েছেন এবং ফিকহুল মামলাতের গুরুত্বপূর্ণ একটা বিষয়, বর্তমান সময়ের অর্থব্যবস্থার গুরুত্বপূর্ণ পাঠ ইসলামী বীমা বা তাকাফুল এবং প্রচলিত বীমা সম্পর্কে আজকের এই ক্লাসে যুক্ত হয়েছেন। সবাইকে শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইরান। তো আজকের এই ক্লাসটি নেওয়ার জন্য আপনাদের সাথে যুক্ত আছি আমি। আমার ব্যক্তিগত পরিচয়টা, প্রোফাইলটা একটু বলি, তাহলে আহ, আলোচনা শুনতে বা বুঝতে, মন গ্রহণ করতে সহায়ক হবে। আমি লুকমান হাসান, আইএফএ কনসালটেন্সিতে রিসার্চার এবং ট্রেনার হিসেবে আছি এবং বাহরাইনে আইওফি, অ্যাকাউন্টিং এন্ড অডিটিং অর্গানাইজেশন ফর ইসলামিক ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, এটার তাকাফুল ওয়ার্কিং গ্রুপ আছে। তাদের অনেকগুলো ওয়ার্কিং গ্রুপ আছে, এর মধ্যে তাকাফুল সম্পর্কে ওয়ার্কিং গ্রুপ একটা আছে, যেখানে বিভিন্ন স্কলাররা যুক্ত আছেন। তাকাফুল সম্পর্কে কোনো স্ট্যান্ডার্ড বা গভর্নেন্স প্রস্তুত করতে হলে এই ওয়ার্কিং গ্রুপ সেখানে সহযোগিতা করে। তো সেখানে মেম্বার হিসেবে 2023 থেকে যুক্ত আছি। জামিয়া শরিয়া মালিবাগে উস্তাদ হিসেবে আছি এবং পাশাপাশি একটি মসজিদ, হযরত বেলালুল্লাহ জালাল জামে মসজিদ বাসাবোতে ইমাম খতিবের দায়িত্বে আছি। মোটামুটি এই ধরনের কিছু কাজের সাথে যুক্ত আছি। আজকে আমরা আলোচনা করব মৌলিকভাবে দুইটা বিষয়। একটি হচ্ছে প্রচলিত বীমা সম্পর্কে জানবো, যেটা কি, কেন এবং শরীয়ত দৃষ্টিতে এই সম্পর্কে মূল্যায়নটা কি। দ্বিতীয় জানবো তাকাফুল, এর বিকল্প ব্যবস্থা ইসলামী বীমা বা তাকাফুল সম্পর্কে। তাকাফুল কি, কিভাবে কাজ করে, কিভাবে এটাকে ডিজাইন করা হয়েছে। আর বাংলাদেশে তৃতীয়ত জানবো বাংলাদেশের প্রেক্ষাপটে তাকাফুলটা আমাদের দেশে কিভাবে কাজ করছে। তো এই মোটামুটি কয়েকটা বিষয় নিয়ে আপনাদের সাথে আজকের পুরো আলোচনা থাকবে। যেহেতু আমরা ওই জুম ফ্রি ভার্সনে যুক্ত হয়েছি, তো এই ফ্রি ভার্সনে 40 মিনিট পরে আপনার এটা টাইম আউট হয়ে যায়। তো নতুন একটা লিঙ্ক সম্ভবত মুফতি মাওলানা মিজান ভাই, কোঅর্ডিনেটর, আপনাদেরকে দিয়ে থাকবেন। সেখান থেকে দ্বিতীয় লিঙ্কে আমরা সময় মতো জয়েন করবো ইনশাআল্লাহ। তার আগ পর্যন্ত আমরা আলোচনা চলতে থাকবে। আরেকটা বিষয়, কারো যদি কোনো বিষয় অস্পষ্ট থাকে বা কোনো বিষয়ে প্রশ্ন থাকে, এখানে ইনবক্স আছে, মেসেজ অপশন আছে, চ্যাট বক্সের মধ্যে আপনারা প্রশ্ন করে দিবেন। আর আমি যখন কাউকে কোনো কিছু জিজ্ঞেস করবো, কাইন্ডলি আপনার মাইক্রোফোন অন করে প্রশ্নের উত্তর দিবেন। আমি যে কারোর নাম নিয়ে জিজ্ঞেস করতে পারি, আপনারা অনুগ্রহ করে কথার উত্তর দিবেন ইনশাআল্লাহ। বীমা কি জিনিস? বীমা শব্দটা, এটা বাংলাতে আমরা ব্যবহার করি, কিন্তু ফার্সিতে এই শব্দটা, মূল শব্দ হচ্ছে ফার্সি বাইমা। তার অর্থ হচ্ছে ঠিকাদারি, জামানত, এই সমস্ত মূল অর্থে ব্যবহার হয়। বাংলাতে বীমা এখন বর্তমান সময়ে উর্দু, ফার্সি সমস্ত জায়গায় এর পারিভাষিক প্রাতিষ্ঠানিক একটা অর্থ আছে। সে অর্থটা হচ্ছে যে মানুষের জীবনে বিভিন্ন রকমের ঝুঁকি থাকে, এই ঝুঁকিগুলোর মধ্যে কিছু ঝুঁকিকে অন্য কারোর কাছে হস্তান্তর করা এবং বিনিময়ে তাকে কিছু প্রিমিয়াম বা প্রফিট দেওয়া। তো কারোর কাছে নিজের ঝুঁকিটাকে হস্তান্তর করে তার কাছ থেকে এই ঝুঁকির নিরাপত্তা নিশ্চিত করা, আর আমি যার কাছে ঝুঁকিটাকে হস্তান্তর করলাম তার কাছে আমি প্রিমিয়াম বা মূল্য পরিশোধ করব। এই হচ্ছে বীমার মূল কথা। আমরা যদি একটুখানি এভাবে বুঝি, এখানে একটা দেখুন, প্রচলিত বীমা ব্যবস্থার পরিভাষা ও কাঠামো, তাহলে বুঝতে সহজ হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে একটা এখানে ইয়ের কাঠামো আছে, ধরে নিয়ে আমরা এটা একটা বীমা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটা বর্তমান সময়ে প্রাতিষ্ঠানিকভাবে বীমার ঝুঁকি গ্রহণ করে। এটা একটা প্রতিষ্ঠান, একটা পক্ষ। এই পক্ষের কাছে আমি ধরে নিই মানুষটা বীমাকারী বা বীমা গ্রহীতা আব্দুল্লাহ। আব্দুল্লাহ তার ঝুঁকি নিয়ে ব্যক্তির কাছে গেল বা এই প্রতিষ্ঠানের কাছে গেল, বলল যে ভাই, আমার এই গাড়িটা যদি দুর্ঘটনায় পড়ে তাহলে আপনি আমাকে এই গাড়ির ক্ষতিপূরণ দিবেন। তো এখন বীমাকারী যে প্রতিষ্ঠান আছে সে বললো যে ঠিক আছে, আপনার ক্ষতিপূরণ দেওয়া বা গাড়ির এই ক্ষতি হলে এই ঝুঁকিটা, আপনার লস হওয়ার ঝুঁকিটা আমি আমার কাঁধে নিয়ে নিলাম, আমার সুবিধা কি, তো আপনি আমাকে প্রিমিয়াম দিবেন।
ঠিক আছে, সে প্রিমিয়াম দিবে আর সে ক্ষতির দায়িত্ব নিল। এই যে চুক্তিটা, এই চুক্তিটাই হচ্ছে বীমা। এখন এর ভিত্তিতে এই চুক্তি হয়ে গেলে যে সময়ের মধ্যে বীমাকারী প্রতিষ্ঠান যে ঝুঁকি গ্রহণ করেছে সে অপর পক্ষকে ক্ষতিপূরণ দেওয়ার ওয়াদা করবে। ওই সময়ের মধ্যে যদি এই বীমা গ্রহীতা ব্যক্তির ক্ষতি হয়ে যায় তাহলে সে ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে। আর এই সময়ের মধ্যে যে প্রিমিয়াম নির্ধারণ করা হয়েছে এই প্রিমিয়াম দেওয়ার জন্য বীমা গ্রহীতা বাধ্য থাকবে। এক কথা যদি আমরা বলি, এটা একটা হচ্ছে বেচা কেনা বাই সেলিং কন্ট্রাক্ট, যে বাই সেলিং কন্ট্রাক্টের মধ্যে এক পক্ষ ঝুঁকিকে বিক্রি করে আরেক পক্ষ মূল্য পরিশোধ করে, এই হচ্ছে মূল কথা। তো এই যে এখানে একটা ডান পাশে দেখা যাচ্ছে বীমা দাবি। বীমা দাবির বিষয়টা হচ্ছে যখন এই বীমা গ্রহীতা ব্যক্তির ক্ষতি হয়ে যায় তখন যেই বিষয়টা বা যে অঙ্কটা সে পাবে ক্ষতিপূরণটা সেটাকে বীমা দাবি বলে বা ক্লেম বলে, সাম ইন শর্ট বলে। মোটামুটি হচ্ছে বীমা। আমরা বীমার সাথে কয়েকটা চারটা পরিভাষাকে বুঝে নেই। বীমা হচ্ছে একটা চুক্তি, যে চুক্তির মধ্যে কমপক্ষে দুইটা পক্ষ থাকে। এই দুইটা পক্ষের একটা পক্ষ হচ্ছে বীমাকারী। বীমাকারী বলা হয় প্রতিষ্ঠানকে যারা ঝুঁকি গ্রহণ করে। আর একটা হচ্ছে বীমা গ্রহীতা, যারা ঝুঁকি হস্তান্তর করে। এটা সাধারণত ব্যক্তিরা হয়ে থাকে, প্রতিষ্ঠানও হতে পারে এখানে। আর 3 নাম্বার হচ্ছে, এখানে আরো দুটো বিষয় আছে 3 এবং 4, অর্থাৎ এখানে একটা প্রিমিয়াম আছে যেটাকে আমরা যদি বাই সেলিং কন্ট্রাক্টের দৃষ্টিকোণ থেকে বলি তাহলে সেটা হচ্ছে মূল্য পরিশোধ। প্রিমিয়াম বা কিস্তি হচ্ছে ঝুঁকি হস্তান্তরের মূল্য বা কিস্তি। আর একটা হলো বীমা অঙ্ক, যে পরিমাণ ক্ষতিপূরণের দাবিতে বীমা করা হয়। তাহলে বীমা চুক্তি হলো প্রিমিয়াম পরিশোধের প্রতিদানে এক পক্ষ কর্তৃক অপর পক্ষের সম্ভাব্য ক্ষতির ঝুঁকি গ্রহণের সম্মতি। এই হলো বীমা। বীমার মূল এইটা কি, কারণটা কি, মানে বীমা কিভাবে মানুষের কোন জিনিসটাকে সমাধান করে বীমার মাধ্যমে আসলে কি। আচ্ছা, একজনে বলেছেন ক্যামেরা অফ করতে। এটা কি মানে আমার ক্যামেরার জন্য সমস্যা হচ্ছে কারোর কাছে, নাকি অন্য জি কারো না, জি ক্যামেরার না কথা উস্তাদ, বলছেন? ওই সালমান নামে একজন ভাই, উনি ক্যামেরা অন করে রাখছেন, বাকি যারা অন করে রাখছেন একটু অফ করবেন ক্যামেরাটা। রিয়েলমি। শুক্রিয়া। জি, জি। জি উস্তাদ, শুক্রিয়া। আচ্ছা, তার চলুন আমরা দেখি বীমা আসলে, বীমার মূল হাকিকত কি, বীমা আসলে কেন করে মানুষ, বা কেন এই বীমার যাত্রা শুরু হয়েছে। আচ্ছা, বীমাটা হচ্ছে মৌলিকভাবে এটা ঝুঁকি ম্যানেজমেন্টের একটা পদ্ধতি। মানুষের সভ্যতা শুরু থেকে বিভিন্ন রকমের জীবনের মধ্যে ঝুঁকি এসেছে, সেই ঝুঁকিগুলোকে মানুষ বিভিন্নভাবে ম্যানেজ করে। কোনো মানুষ মনে করেন পানিতে গেলে কে বলে? জি। যে উস্তাদ, আপনার কথাটা মনে হয় ক্লিয়ার আসছে না। ভাইজান, আপনাদের ক্যামেরাটা একটু অফ করেন ভাইজান। এই যে সালমান বিন মনসুর ভাইজান, আপনার ক্যামেরাটা অফ করেন। ক্যামেরা অফ করুন দাদা। আচ্ছা, আরেকটা পদ্ধতি হচ্ছে রিস্ক কন্ট্রোল করা। এর মাধ্যমে রিস্ককে ম্যানেজ করা হয়। যে আপনি কি বলে উম, তেলের পাম্প তৈরি করলেন, সেখানে আপনি আগুন ধরে যাওয়ার আশঙ্কা আছে, তো এখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা রাখলেন। বিভিন্ন বাসা বাড়িতে, হসপিটালে, ডিপার্টমেন্টে যে অগ্নি নির্বাপন ব্যবস্থা আছে সেটা হচ্ছে মূলত এই আপনার কি বলে ঝুঁকি
আপনি একটা কারখানা করেছেন যেখানে একটা হচ্ছে কর্মীরা কাজ করলে তাদের জীবন বা অঙ্গের ঝুঁকি আছে। এখন অঙ্গ বা জীবনের ঝুঁকি থাকলে সে অবস্থায় আহ, জি, কথাটা ক্লিয়ার আসছে না, কিছু কিছু বেঁধে আসছে, মাঝখানে কয়েকটা কথা শোনা যায়নি, একটু সমস্যা। কথা ক্লিয়ার হচ্ছে না, আমাকে একটু জানান। কাজ করতে যাবে না কর্মীরা, তখন ভাইজান আমি ওস্তাদকে বলছি একটু উনি আসছেন। আর আপনারা ভাই একটু কেন বোঝেন না যে তো ঝুঁকি ক্যামেরাটা অফ করতে হয়? এই যে এখনো রিয়েলমি নামে একজন ভাই, উনি ক্যামেরা অন করে রাখছেন। আচ্ছা, ওনার কি সমস্যা? ওনার বারবার বলার পরেও ওনার কি সমস্যা? একটা সহজ বিষয় ভাই, আপনারা কেন বুঝতেছেন না আমি বুঝি না। ওস্তাদ, দেখেন কিছু শোনা যায় না। যাচ্ছে। হ্যালো, জি ওস্তাদ, অনেকক্ষণ যাবত কোনো কিছু শোনা যায়নি। জি ওস্তাদ, আমরা শুনতে পাচ্ছি। হ্যালো। আচ্ছা শুক্রিয়া। এখন আওয়াজ ক্লিয়ার হচ্ছে না? জি ওস্তাদ। হ্যাঁ, এখন কি আওয়াজ ক্লিয়ার বোঝা যাচ্ছে? জি, জি, মাওলানা মিজান সাহেব, জি জি ওস্তাদ, এখন আওয়াজ ক্লিয়ার হচ্ছে। আলহামদুলিল্লাহ, বোঝা যাচ্ছে কথাগুলো। এখন আওয়াজ ক্লিয়ার হচ্ছে ওস্তাদ, যে শুধু স্লাইডটা শেয়ার হলেই ঠিক হয়ে যাবে। ওস্তাদ আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি একটু মোবাইল থেকে জয়েন করলাম, আসলে মনে হয় কম্পিউটার থেকে ডিস্টার্ব হচ্ছিল। ও আমি আচ্ছা আচ্ছা। স্ক্রিনটা শেয়ার করে নিই। তো আমাদের মূল আলোচনা ছিল যে আহ, বীমার হাকিকত নিয়ে আমরা আলোচনা করছিলাম। ঝুঁকি ব্যবস্থাপনা করার একটা পদ্ধতি হচ্ছে রিস্ককে শেয়ার করা, আর একটা পদ্ধতি হচ্ছে ঝুঁকিটাকে আপনার আহ, অন্যের কাছে ট্রান্সফার করা। এই ট্রান্সফার করা এবং শেয়ার করা, এই দুইটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ মানে হচ্ছে, যদি আপনার ঝুঁকিটাকে অন্যের কাছে ট্রান্সফার করা হয়, সেটা সাধারণত টাকার বিনিময়ে হয়। কনভেনশনাল বীমার মধ্যে এটাই হয়ে থাকে। আরেকটা হচ্ছে ঝুঁকিটাকে শেয়ার করা। শেয়ার করা মানে হচ্ছে আমরা 5 জনে ভাগাভাগি করে নিলাম, যে কারোর কাছে 2 টাকা আছে, কারো 5 টাকা আছে, কারোর কাছে 10 টাকা আছে, সবাইকে একসাথে করে আমরা সমানভাবে আমরা খাবার কিনে সবাই বন্টন করে নিলাম। তাহলে আমাদের এই খাবারের যে ক্ষুধার অনিরাপত্তা ছিল বা ক্ষুধার ঝুঁকি ছিল, সেটাকে আমরা পরস্পরের মধ্যে এভাবে ভাগাভাগি করে ফেললাম। তো এইভাবে ঝুঁকিকে ম্যানেজ করা হয়।
তো ইসলামী বীমা ব্যবস্থায় তাকাফুলকে ডিজাইন করা হয়েছে রিস্ক শেয়ারিং পদ্ধতিতে, আর কনভেনশনাল বীমা হচ্ছে রিস্ক ট্রান্সফারিং পদ্ধতিতে। আচ্ছা, বীমার দুইটা প্রকার আছে। আহ, আমি কম্পিউটার থেকে আপনাদের ক্যামেরা চালু করে স্ক্রিনটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, স্লাইডটা শেয়ার করতে একটু অসুবিধা হচ্ছে। আহ আমি স্লাইডটা আপনাদের মাওলানা মিজান সাহেব, আপনি স্লাইডটা সবাইকে শেয়ার করে দিতে পারবেন? সবাইকে শেয়ার করে দিলে আপনার স্লাইডটা একটু ওপেন রাখলে আমি সেই অনুযায়ী আপনাদের সামনে আপনার স্লাইডটা রাখেন, আমি সেই অনুযায়ী কথা বলতে থাকি। কখন কত নম্বর শীট, ওটার শুরুতে ভূমিকা বললে তাহলে সকলে মিলিয়ে নিতে সুবিধা হতো। হ্যাঁ, বীমার প্রকারভেদ, জীবন বীমা ও সাধারণ বীমা। এই স্লাইডটাতে দেখুন জীবন বীমা এবং সাধারণ বীমা দুইটা এখানে প্রকার উল্লেখ করা হয়েছে। জীবন বীমার মূল কথাটা হচ্ছে মানুষের জীবনের উপর এটা চুক্তি হয়, আর সাধারণ বীমার মূল কথা হচ্ছে এটা জীবন ছাড়া অন্যান্য সম্পদের উপর চুক্তি হয়। তো জীবনের উপর চুক্তি বলতে এখানে ধরুন কারো যদি অঙ্গহানি হয়, কারো যদি ব্যক্তির মৃত্যু হয়, তাহলে ওই ব্যক্তির উপরে যে পরিবার নির্ভরশীল ছিল, তারা যে আয় করতো সে আয়টা তো আর বন্ধ হয়ে গেল। এখন বিকল্প হিসাবে বীমা করে রাখলে সে বীমা প্রতিষ্ঠান তাকে কি দিবে, এখানে আর্থিক সুবিধা দিবে। তো এটার পদ্ধতিটা হচ্ছে সাধারণত মেয়াদি চুক্তি হয়, যে 5 বছর 10 বছর একটা মেয়াদ চুক্তি হলো, যে এই সময়ের মধ্যে যদি আপনার মৃত্যু হয়ে যায় তাহলে আপনি আহ, এই 5 বছর পরে এত লাখ টাকা পেয়ে যাবেন। তো দেখুন এখানে এই 5 বছরের চুক্তির মধ্যে তাকে নিয়মিত কিস্তি পরিশোধ করতে থাকতে হয়। আমরা একটু উদাহরণ দিয়ে বুঝি। ধরুন আপনি 1 বছরের একটা বীমা চুক্তি করলেন, জীবন বীমা। এখানে চুক্তি হলো যে আপনি 1 বছরে 12টা কিস্তি পরিশোধ করবেন। এখানে আপনার টাকা জমা হবে 5 × 12 = 60, 60,000 টাকা। তো 60,000 টাকা আপনি প্রতি মাসে 5,000 টাকা করে কিস্তি দিলে জমা হবে। সুবিধা কি? সুবিধা হচ্ছে এই 1 বছরের প্রতিটা কিস্তি যখন আপনি দেওয়া শুরু করবেন প্রথম কিস্তির পর থেকেই, তো আপনি 1 বছর পরে গিয়ে 1 লাখ টাকা এখান থেকে ফেরত পাবেন। অর্থাৎ 60,000 টাকা আপনার জমানো থাকবে, আমরা দিব 20,000 টাকা আপনাকে বোনাস হিসাবে, আর 20,000 টাকা সুদ হিসাবে দিব। তাহলে মোট 1 লাখ টাকা পাচ্ছেন। দেখুন তাহলে আমি আগ্রহ করব কারণ আমি বেশি পাচ্ছি। আরেকটা সুবিধা আছে, সেটা হলো কোনো কারণে যদি আপনি এক কিস্তি পরিশোধ করার পরেও আপনার মৃত্যু হয়ে যায়, তাহলে আমরা আপনার নমিনিকে এই পরিপূর্ণ 1 লাখ টাকাই দিয়ে দিব। তার মানে হচ্ছে আমি, জি সুন্দর, জাযাকাল্লাহ আপনার সহযোগিতার জন্য মিজান ভাই। তো এখানে এই যে পরিপূর্ণ 1 লাখ টাকায় দিয়ে দেওয়ার জন্য আমি ওয়াদা করলাম, এটাই হচ্ছে বীমা, জীবন বীমা। তার মানে জীবন বীমার মধ্যে গুরুত্বপূর্ণ দেখেন একটা 4 নম্বর পয়েন্ট আছে, মেয়াদ শেষে টাকা ফেরত যোগ্য। এবং চুক্তি পরে যদি একটা কিস্তি পরিশোধ করার পরেও কেউ মারা যায় তাহলে পরিপূর্ণ বীমার অঙ্কটা সে ফেরত পাবে। আর সাধারণ বীমার মধ্যে মূল বিষয়টা হচ্ছে বস্তুর উপরে। কেউ যদি একটা বস্তুর উপরে বীমা করে তাহলে এক মুঠে একটা শুরুতে কিস্তি দিয়ে দিতে হয়, ধারাবাহিকভাবে দিতে হয় না। এরপরে যদি নির্দিষ্ট সময় থাকে, যেমন 2 বছরের জন্য চুক্তি করা হলো, 2 বছরের ভিতরে যদি গাড়ি দুর্ঘটনা ঘটে তাহলে তখন সে ক্ষতিপূরণ দিবে। তো চুক্তির মধ্যে উল্লেখ থাকে যে আমি সর্বোচ্চ 2 লাখ টাকার মধ্যে ক্ষতিপূরণ দিব, এবং সর্বোচ্চ 2 বছর পর্যন্ত এটার মেয়াদ থাকবে। তো যখন আপনি এই ক্ষতিপূরণের চুক্তিতে গেলেন, তো 2 বছরের মধ্যে আপনার যদি কোনো দুর্ঘটনা না ঘটে তাহলে ক্ষতিপূরণ আর কখনোই পাবেন না। আর যদি 2 বছরের ভেতরে ক্ষতি ঘটে তাহলে তাদের শর্ত আছে কিছু, যে এটা কি তাদের শর্ত মোতাবেক ক্ষতিটা হয়েছে নাকি তাদের শর্তের বাইরে গিয়েছে। এই শর্তগুলো কেমন? আপনি যখন কোনো বস্তু কেনেন, ধরেন আপনি একটা মোবাইল সেট কিনেছেন, তখন ওয়ারেন্টি কার্ড থাকে সেখানে। তো ওয়ারেন্টির কিছু বা গ্যারান্টির কিছু শর্ত থাকে, সেটাতে সেটা পড়ে যায় ভাঙা যাবে না, অথবা কোনো অন্য মেকার এটার মধ্যে হাত দিতে পারবে না, অথবা আপনি ইচ্ছাকৃত এটা কিছু নষ্ট করতে পারবেন না। তো এই ধরনের যদি শর্ত লঙ্ঘন হয় তখন আর ওয়ারেন্টি গ্যারান্টি কাজ করে না। ঠিক একই রকম ওই বীমা চুক্তির মধ্যেও কিছু শর্ত থাকে, এই শর্তের বরখেলাপ হলে দুর্ঘটনা। এরপরে আসি, এই এইখানে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ হচ্ছে, বীমা চুক্তির মধ্যে আপনার টাকাটা ফেরত যোগ্য না। অর্থাৎ যদি 2 বছর মেয়াদের মধ্যে আপনার কোনো দুর্ঘটনা না ঘটে তাহলে আপনি টাকাটা আর ফেরত পাবেন না।
এই দুইটা বিষয় আপনারা ক্লিয়ার হয়েছে পাওয়া নিশ্চিত। সেটা এক কিস্তির পরে আমার মৃত্যু হলে, অথবা যদি 10 কিস্তি পুরো পরিশোধ করি, তাহলে পুরাটা ম্যাচিউরড হলে সেটার সাথে বোনাস পাবো, সুদ পাবো। আর যদি ম্যাচিউরড না হয়, তাহলে যত টাকা আমি 1 বছরের মধ্যে জমা করতে চেয়েছি, এক কিস্তি পরিশোধ করার পরেও যদি ওই ব্যক্তি মারা যায়, তাহলে পুরো টাকাটা সে পেয়ে যাবে। এটা হলো বীমা চুক্তির মধ্যে মূল বিষয়টা। আর জীবন বীমার মধ্যে আর সাধারণ বীমার মধ্যে যে অঙ্কের উপর চুক্তি করা হয়, সেই অঙ্কটা সবসময় পাওয়াটা নিশ্চিত থাকে না। কখনো পাওয়া যায়, কখনো পাওয়া যায় না, এবং বিভিন্ন শর্ত সাপেক্ষে সেটা পাওয়া যায়। বুঝতে পেরেছেন সবাই এটা? জি হজরত, এর আগের যে বিষয়টা আলোচনা হয়েছে ওই বিষয়টা একটু স্পষ্ট করলে, সেটা আমরা সম্ভবত নেটওয়ার্কের কারণে শুনতে পারি নাই। আচ্ছা, সেটা আগের আলোচনা হয়েছে ঝুঁকি ব্যবস্থাপনার 4টা কৌশল, এই শিরোনামে যেটা আছে। তো ঝুঁকি ব্যবস্থাপনার 4টা কৌশল, এখানে 5টা কৌশল আমি উল্লেখ করেছি। মানুষ ঝুঁকিকে বিভিন্ন ভাবে কি করে ম্যানেজ করে, ব্যবস্থা করে। তো এর মধ্যে মূল হচ্ছে মোটা দাগের দুটো, সবুজ এবং কি বলে আরেকটা নীল কালার। এই দুইটার মধ্যে দেখেন, একটা হচ্ছে ঝুঁকি হস্তান্তর করা, এটা হচ্ছে ঝুঁকি ব্যবস্থাপনার একটা পদ্ধতি। আরেকটা হচ্ছে রিস্ক শেয়ারিং করা, ঝুঁকিটাকে বন্টন করে নেওয়া, ভাগাভাগি করা, এটা আরেকটা ঝুঁকিকে ম্যানেজ করার পদ্ধতি। তো ঝুঁকিকে উম, আহ, স্থানান্তর করা হয় কনভেনশনাল বা প্রচলিত বীমা ব্যবস্থার মধ্যে টাকার বিনিময়ে। আর ইসলামী বীমার মধ্যে ঝুঁকিটাকে শেয়ার করা হয়, ভাগাভাগি করে দেওয়া হয় শরিয়া সম্মত পদ্ধতিতে। সবাই মিলে ঝুঁকিটাকে গ্রহণ করে। শরিয়ার মধ্যে এটার অনেক আছে, ইসলামের দৃষ্টিতে এটার অনেক উদাহরণ আছে। যেমন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, 10 জন মিলে একজনকে সহযোগিতা করার যে বিভিন্ন কৌশল, সেগুলো ইসলামে স্বীকৃত। যেমন আকিলা বিধান আছে, যেখানে কাতেলের, হত্যাকারীর উপর যে দিয়ত লাজেম হয়, সেই দিয়তটাকে পরিশোধ করার জন্য, তখন সে একা পরিশোধ করতে না পারলে তার আত্মীয় স্বজন, আসাবা, তারপরে তার পুরা গোষ্ঠী সব, আর একার একটা ক্ষতির পূরণের দায়িত্ব সবাইকে নিতে হচ্ছে। এটা হচ্ছে রিস্ক শেয়ারিং বা পারস্পরিকভাবে রিস্ক বন্টন করে নেওয়া। বিষয়টা বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, আর মিজান সাহেব, আপনি স্লাইডে থাকেন, অন্য ইয়েতে গেলে স্লাইডটা দেখা যায় না, আপনি অন্য ব্রাউজারে গেলে। আচ্ছা, এরপরে আসি প্রচলিত বীমা ব্যবস্থা, শরিয়া বিশ্লেষণ, নিষিদ্ধতার মূল কারণ। প্রচলিত বীমা ব্যবস্থা এটা শরিয়ার দৃষ্টিতে কেন বৈধ না? 1 নম্বর হচ্ছে, বীমার মধ্যে গারার আছে। গারার কি জিনিস? গারার হচ্ছে কোন জিনিস অস্পষ্টতা। আমি খুব সাদা মাঠা কথা বলছি। গারার মানে অস্পষ্টতা, কিন্তু শরিয়ার দৃষ্টিতে গারার হচ্ছে কোন আকদে মুআওয়াজা, বিনিময়মূলক বেচাকেনা চুক্তির মধ্যে পণ্য মূল্য অথবা মূল চুক্তির মধ্যে আহ, বেশি পরিমাণে অস্পষ্টতা থাকা। গরারে কাসির, গরারে ফাহিশ। তো মাস্তুরুল আকিবা, এমন অস্পষ্টতা যে অস্পষ্টতার কারণে ফলাফল অনিশ্চিত থাকে। একটা উদাহরণ দিলে আমরা বুঝবো। গরার কখনো কম হয়, বেশি হয়। কম হলে সেটা কোনো সমস্যা না, বেশি হলে সমস্যা। আপনি বাজারে তরমুজ কিনতে গিয়েছেন, এখন তরমুজটা মিষ্টি হবে, লাল হবে নাকি হবে না, এটুকু অস্পষ্ট। এই অস্পষ্টতার কারণে আপনার এই চুক্তি সমস্যা না। আম মিষ্টি হবে কি না এটা অস্পষ্ট, এটাতে আপনার চুক্তি সমস্যা হবে না। আরেকটা হলো, আপনি ধরেন একটা প্যাকেজ সিস্টেমে বেচাকেনা করছেন, একটা প্যাকেজ বানাইছেন, বক্সের ভিতরে 3-4টা আইটেম পণ্য রেখেছেন, আর মূল্য নির্ধারণ করেছেন 500 টাকা, যে এই প্যাকেজ বক্সটা কেউ 500 টাকা দিয়ে কিনলে বক্সে যা আছে সবই পেয়ে যাবে। এখন বক্সের ভিতরে আপনি কি রেখেছেন সেটা আপনি ক্লিয়ার করেন নাই। তো একজন গ্রাহককে শুধু আপনি বলে দিলেন যে এর ভিতরে 5টা আইটেম আছে। তো আপনি যদি 500 টাকা দিয়ে কিনেন, তাহলে আপনি 5টা আইটেম পেয়ে যাবেন। তো এই যে 5টা আইটেমের বক্স বানাইলেন, প্যাকেজ, এর মধ্যে কি কি আছে জানা নাই, এই চুক্তিটা হচ্ছে গারার। অর্থাৎ এই মাবিয়ে সম্পূর্ণ অস্পষ্ট, এটা গারারের ফাহিশ। বীমা চুক্তির মধ্যে আমরা যদি আবার একটু পেছনের ইয়েতে যাই, জীবন বীমা এবং সাধারণ বীমা, এই স্লাইডটা একটু দেখান। জি, সাধারণ বীমা এর মধ্যে এই গারারটা অনেক বেশি, কারণ আপনি প্রিমিয়াম দিচ্ছেন নিশ্চিত প্রতিষ্ঠানের কাছে। ক্ষতিপূরণ কি পাবেন, কতটুকু পাবেন, এটা একটু একদম সম্পূর্ণ অনিশ্চিত, এবং একই সাথে পাবেন কিনা সেটাও অনিশ্চিত। কারণ আপনার 2 বছরের মধ্যে দুর্ঘটনা ঘটবে কিনা এটা তো নিশ্চয়তা কেউ দিবে না। আর দুর্ঘটনা যদি ঘটেও, তাহলে তাদের শর্ত হচ্ছে সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত আপনাকে ক্ষতিপূরণ দিবে। তো 2 লাখ টাকা পর্যন্ত, তার মানে 2 টাকাও হতে পারে, 200 টাকাও হতে পারে, 2000 টাকাও হতে পারে।
পরিমাণের ক্ষেত্রে এটা অস্পষ্ট। এরপরে আসি আবার শরিয়া নিষিদ্ধতার মূল কারণে আবার আসি। এখানে আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে আহ মাইসির, কিমার। তো কিমার মানে কি? কিমারের মূল উপাদান হচ্ছে 4টা। কিমারের মূল উপাদান 4টা। 1 নম্বর হচ্ছে বিনিময়মূলক চুক্তির ভেতরে কোন একটা চুক্তি হবে, বিনিময়মূলক চুক্তি, বেচা কেনা, ইজারা। 2 নম্বর হচ্ছে এখানে এক পক্ষ থেকে মূল্য পরিশোধ করাটা নিশ্চিত থাকবে, আরেক পক্ষ থেকে মূল্য পরিশোধ করাটা নিশ্চিত না। 3 নম্বর হচ্ছে এক পক্ষ মূল্যটা এই জন্য পরিশোধ করবে যে সে অপর পক্ষ থেকে অনেক বেশি পাওয়ার আশা রাখে, আর এই আশার ভিত্তিতে ফলাফলে গিয়ে হয়তো সে অনেক বেশি ফেরত পাবে অথবা তার সম্পূর্ণ টাকা খোয়া যাবে। আর 4 নাম্বার হচ্ছে আপনার যেই আহ, উম, আহ, যেই একটা শর্তের ভিত্তিতে এই পাওয়াটা ঝুলন্ত থাকবে। শর্তটা কি? যে আপনি যদি এমন একটা শর্তের সাথে মোয়াল্লাক রাখবে যে শর্তটা ঘটলে এটা হবে, আপনি টাকাটা ফেরত পাবেন, আর শর্তটা না ঘটলে আপনি ফেরত পাবেন না। এই হল মোট 4টা উপাদান। একটা হচ্ছে বিনিময়মূলক চুক্তির মধ্যে হবে এটা। 2 নাম্বার হচ্ছে এক পক্ষ থেকে বিনিময় দেওয়াটা নিশ্চিত থাকবে, আরেক পক্ষ থেকে অনিশ্চিত। 3 নাম্বার হচ্ছে এক পক্ষ বিনিময়টা হয়তো সে সম্পূর্ণ ফেরত মানে সম্পূর্ণ টাকা খোয়া যাবে, অথবা সে বিনিময় অনেক বেশি পাবে যেটা ওই টাকা দিয়ে পাওয়া সম্ভব না। 4 নাম্বার হচ্ছে এটা এমন একটা শর্তের সাথে ঝুলন্ত থাকবে যে শর্তটা ঘটতেও পারে, না ঘটতে পারে, মুতারাদ্দিদুন বাইনাল আমরাইন। তো একটা উদাহরণ দিলে আমরা বুঝবো। আপনার লটারির কাগজ কিনেন, এই লটারির কাগজের মধ্যে একটা কোড দেওয়া থাকে। তো এই যে লটারির কাগজটা কিনছি, তো আমি বিনিময় দিচ্ছি 10 টাকা। তো 10 টাকা দিয়ে আমার পক্ষ থেকে টাকা দেওয়াটা নিশ্চিত হলো, এবং এটা একটা বিনিময়মূলক চুক্তি হলো যে সে আমাকে কিছু দিবে, এটা ওয়াদার ভিত্তিতে আমি এটা কিনলাম। 3 নাম্বার হচ্ছে এখানে যদি আহ আমি এই ফলাফলের মধ্যে গিয়ে আমার ফলাফল ম্যাচ করে, তাহলে আমি হয়তো এই 10 টাকা দিয়ে 10 লাখ টাকা পাবো, আর যদি ম্যাচ না করে তাহলে আমার 10 টাকার 1 টাকা ফেরত পাবো না। আর 4 নাম্বার হচ্ছে এই পাওয়া না পাওয়াটা এমন একটা শর্তের সাথে ঝুলন্ত। শর্তটা কি? যে আপনার একটা কোড দেওয়া আছে, কোডটা যদি ম্যাচ করে তখনই কেবল আপনি কি করতে পারবেন, এখান থেকে ক্ষতিপূরণ বিনিময়টা পাবেন, আর না ম্যাচ করলে আর পাবেন না। এবার আসি ওই জীবন বীমা স্লাইডটাতে আবার যান। হ্যাঁ, এখানে দেখুন সাধারণ বীমার মধ্যে আপনার ক্ষতিপূরণ পাওয়াটা, আপনি যেই চুক্তিতে যাচ্ছেন এখানে ক্ষতিপূরণ পাওয়াটা সম্পূর্ণ এই 4টা সমস্যা এখানে আছে। হয়তো আপনি এক পক্ষ থেকে আপনি প্রিমিয়াম দেওয়াটা নিশ্চিত, চুক্তির শুরুতে আপনি প্রিমিয়াম দিচ্ছেন, প্রিমিয়াম না দিলে আপনি এই চুক্তিতে যেতেই পারবেন না। দ্বিতীয় হচ্ছে এই ক্ষতিপূরণ পাওয়াটা আপনি কি বলে এক পক্ষ থেকে দিচ্ছেন প্রিমিয়াম অল্প 5,000 টাকা, কিন্তু ক্ষতিপূরণের ওয়াদা হচ্ছে 2 লাখ টাকা। তার মানে দিচ্ছেন 5,000 টাকা, পাইলে আপনি 2 লাখ টাকা পর্যন্ত পাবেন, আর না পাইলে এই 5,000 টাকা আপনাকে মোটে ফেরত দেওয়া হবে না। আর এটা ঝুলন্ত রাখা হচ্ছে কিসের উপরে? যে যদি আপনার গাড়ি দুর্ঘটনার শিকার হয় এবং আমাদের শর্তের সাথে মিলে, এই 2টা জিনিস এমন যেটা হতেও পারে, নাও হতে পারে। তো এই 2টা কারণে সাধারণ বীমা নিষিদ্ধ। আর এরপরে আবার নিষিদ্ধতার কারণগুলোতে আবার যান। এখানে রিবা একটা কারণ আছে। জি, রিবা সুদ, সুদের কারণেও এটা নিষিদ্ধ। সুদ বলতে যেখানে টাকা অল্প দিয়ে বেশি নেওয়া হচ্ছে। তো এটা রিবাল ফজল, রিবার প্রকার ভেদ নিয়ে আলোচনা হয়েছে কিনা বা আপনারা জেনেছেন কিনা জানা নেই। রিবার 2টা প্রধান প্রকার আছে, একটা রিবাল হাদিস আর একটা রিবাল কোরআন। হাদিসের মাধ্যমে নিষিদ্ধ রিবাগুলোকে আবার 2টা ভাগ করা হয়, একটা রিবাল ফজল, একটা রিবাল নাসা। তো সহজে যদি আমরা বলি যে টাকা দিয়ে টাকার অতিরিক্ত গ্রহণ করলে সেটাই হচ্ছে রিবাল ফজল। তো এবার জীবন বীমার মধ্যে এই রিবাল ফজল উপস্থিতি, কারণ এখানে আপনি রিবা টাকা জমা দিচ্ছেন যতটুকু তার চেয়ে বেশি পাওয়াটা নিশ্চিত হচ্ছে। তো ইত্যাদি কারণে আপনার সাধারণ বীমা বলি আর জীবন বীমা বলি 2টাই শরীয়ত দৃষ্টিতে নিষিদ্ধ। এখন যেহেতু নিষিদ্ধ, কিন্তু আন্তর্জাতিকভাবে পুরো অর্থ ব্যবস্থা, বর্তমানে আধুনিক অর্থ ব্যবস্থা দাঁড়িয়ে আছে 3টা পার্টের উপরে। একটা হচ্ছে আপনার ব্যাংক ব্যবস্থা, আর একটা হচ্ছে শেয়ার মার্কেট, আর একটা হচ্ছে বীমা ব্যবস্থা। এখন আধুনিক অর্থ ব্যবস্থা থেকে তো আপনি মুখ ফিরিয়ে নিলে বিশ্ব থেকে আলাদা হওয়ার সুযোগ নেই। তাই এর জন্য প্রচলিত বীমার একটা বিকল্প পদ্ধতি তৈরি করেছেন আমাদের উলামায়ে কেরাম গত 80-র দশক থেকে বা 60-এর দশক থেকে। সেটাকে বলা হয় তাকাফুল বা ইসলামী বীমা। এই বিষয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। তার আগে
আপনাদেরকে বলে যে নতুন যেই লিঙ্কটা আছে সেটাতে জয়েন করলে মনে হয় ভালো হয়, কারণ এই লিঙ্কের টাইম আউট হয়ে যাওয়ার সময় হয়েছে। মাওলানা মিজান ভাই, মাওলানা মিজান সাহেব, হ্যালো, শুনতে আমি পাচ্ছেন? শুনতে পাচ্ছি, জি আমি শুনতে পাচ্ছি, ওটা আমরা এখনই শেষ করে দিচ্ছি। হ্যাঁ, ওটাতে জয়েন করলে মনে হয় ভালো হবে, অলরেডি জি 40 মিনিট হয়ে যাওয়ার কথা।